Dr. Shahid Mundi Majumdar is a faculty member in the Department of History of Art at Kolkata, Vishwabharati. He has published several articles and essays in various national and international journals and magazines, and has contributed as an art critic to several publications of contemporary art shows, and has two seminal books on art appreciation in Bengali, apart from contributing frequently to various art books and volumes. He has also taught as visiting faculty at reputed institutes like NID, Ahmedabad, Gandhinagar and Vijayawada, IIT Kanpur, FTII Pune and SRFTI Kolkata. Welcome Shomikda, pleasure to have you. Devnath Basu, born 1961, studied printmaking art at Rabindra Bharati University, Kolkata. He is a recipient of Kanoria Center for Arts Fellowship, Ahmedabad, Junior Fellowship, Government of India, and Fine Arts Fellowship from Vikram Sarabhai Foundation, New Delhi. He has had two solo shows in Pandol Art Gallery, Mumbai, and Icon Gallery, USA, till date, and has been part of many curated group shows in India and abroad. He has a few limited edition artists' books, some of which you've already seen in the exhibition. Among them, the fictitious book titled Public Transport Defense Devices was a collaborative project with artist Anandajit Ray and produced by Printmakers Studio, Baroda. Devnath Basu teaches fine arts in the Department of Home Science, Calcutta University. He lives and works in Howrah, West Bengal. So, a warm welcome to all of you who have come here and joined us for this evening's talk, conversation. We can't wait enough to learn more about your works. Please, a round of applause and welcome them. Thank you, Uma, for introducing us. সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন। শুভ সন্ধ্যা আমার এবং দেবনাথদার পক্ষ থেকে। এবং আমি এই সুযোগটা নিয়ে উমাকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ যে দেবনাথদার এই এক্সিবিশন, এই প্রদর্শনীটা শুধু সুচারুভাবে করেছেন এটুকু বললে কম বলা হবে, কারণ কিছুটা আমি অবহিত আছি যে কি পরিমাণে তাকে পরিশ্রম করতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। একটু আগে আমাদের মধ্যেই একজন খুব অল্প বয়সী একটি তরুণ দর্শক একটু আগে আমাকে জানালো যে বেশ ডিস্টার্বিং না দেবনাথদার কাজ, বেশ ধাক্কা মারলো। আরেকজন বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, অনেকদিন বাদে দেখা হলো, যে কেমন আছো? সে বলে এক কথায় ডিস্টার্বড আছি। আমি বললাম ডিস্টার্বিং হলে তো কাজ ভালো হতে পারে, তার ডিস্টার্ব লাইফ হলেই মানে খারাপ আছে তাও তো না, ডিস্টার্ব লাইফও তো ভালো হতে পারে। এই যে অনেক রকম প্যারাডক্স এবং কন্ট্রাডিকশন আমাদের এমনি আলাপচারিতার মধ্যেই যে প্রায় উঠে আসে, সেইগুলো যতটা সিরিয়াস, একই সঙ্গে সেটা যে কতটা হাস্যরসের উদ্রেক ঘটাতে পারে, এবং শুধু হাস্যরস নয়, তার সঙ্গে বিদ্রূপের ছায়াও থাকতে পারে, তার সঙ্গে ব্যঙ্গোক্তি থাকতে পারে। এবং আমরা যেটা খুব সাধারণভাবে অনেক শিল্প আলোচনায়, বিশেষ করে ইংরেজিতে লিখতে গিয়ে একটা শব্দবন্ধ ব্যবহার করি, সিরিয়াস ইন্টেন্ট, যে অভিপ্রায়, একটা সিরিয়াস অভিপ্রায়ও থাকে। এই আর এবং আরও অনেক কিছু, শুধু এগুলোই নয়, সব মিলিয়েই কিন্তু দেবনাথদার ছবি, শুধু ছবি বলতে আমি ছবি, এক একটা ছবি, এক একটা ড্রয়িং বা এই বিষয়ে আসবো, এটাকে শুধু ড্রয়িং বা কিছু এক একটা ছবি হিসেবে যদি এক একটা ইমেজ, তা বলছি না, পুরো পরিক্রমাটাই একজন শিল্পী হিসেবে এই প্রত্যেকটা উপাদান এবং তার থেকে আরও কিছু বেশি দেখতে পাওয়া যায়। তার মধ্যে কতগুলো জিনিস এই অল্প সময়ের মধ্যে আমরা একটু, যেহেতু দেবনাথকে সঙ্গে পেয়েছি, একটু আলোচনা করব দেবনাথের সঙ্গে। সবটা সত্যিই করা সম্ভব নয়, কারণ আরেকজনের সাথে একটু আগে কথা হচ্ছিল যে এটা এমন একটা প্রদর্শনী যেটা বোধহয় বারবার আসতে হয়, বারবার দেখতে হয়। যে কোনো ভালো প্রদর্শনীর ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য, কিন্তু দেবনাথদার কাজের ক্ষেত্রে এই উপলব্ধিটা যে এই কাজ, এই প্রদর্শনী বারবার দেখতে হবে, এর আরো অন্য কতগুলি বাড়তি কিছু ব্যঞ্জনা আছে, কিছু মানে আছে, সেই প্রসঙ্গেও আমরা আসবো।
তার আগে খুব ছোট্ট করে একটা কথা বলবার লোভ সামলাতে পারছি না। সেটা হলো যে কথাটা উমা যখন কিছুক্ষণ আগে আমাদের একটা ওয়াকথ্রু হচ্ছিল, রবীন্দ্রভারতীর কিছু তরুণ তরুণী ছাত্রছাত্রী এসেছিলেন, তাদেরকে উমা বলছিলেন কথাটা সত্যিই তাই। এবং তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে দেবনাথ দা মানুষটার সঙ্গে, শিল্পীর সঙ্গে এবং তার কাজের সঙ্গে আমার সত্যি দীর্ঘদিনের একটা পরিচয় আছে। আর পরিচয় কিন্তু ঠিক কেবলমাত্র আমি যেহেতু শিল্প ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, হ্যাঁ বেশ পাঁকতালে আছি, কোন দিন একদিন সুযোগ পেলে একটা লিখবো, ঠিক সেই অর্থে নয়, কৌতূহল বশত। এবং দেবনাথের সঙ্গে আমার প্রথম আলাপ তখন দেবনাথদার ছাত্র নন, যেটা একটু আগে উমা বললেন, কানুরিয়া আর্ট সেন্টারের ফেলোশিপ পেয়ে তখন দেবনাথদা আহমেদাবাদ পৌঁছে গেছেন। আর আমি তখন বড়দাতে মাস্টার ডিগ্রি করছি। এবং আমাদের একজন কমন বন্ধু, যার কাছে আমি শুনেছিলাম দেবনাথদার কথা কিন্তু তখন আলাপ হয়নি, সেও অত্যন্ত শক্তিশালী এক শিল্পী, বম্বে থাকেন, কৌশিক মুখার্জি। কৌশিকদার কাছে শুনেছিলাম। আমাদের আরেক সিনিয়র, দেবনাথদার আমার থেকে 3-4 বছরের সিনিয়র, ইন্দ্রপ্রমিত রায়, তার কাছেও শুনেছিলাম দেবনাথদার কথা। এবং এরকম আমার ছিল, দেবনাথের নাম শুনেছিস, মানে চিনিস না, মানে কাজ দেখিস নি, মানে আলাপ হওয়ার আগে তুমি একটু লেজেন্ড হয়ে গেছি। হ্যাঁ, মানে খুব ভালো হয়েছিল যে ওই 90-এর দশকে যখন বড়দায় পড়ছি, তখন শুনলাম আমাদের এই সিনিয়র দাদারা আহমেদাবাদে কাজ করছেন। তখন একটা সুযোগ হলো। তখন মনে আছে একদিন, নিশ্চয়ই তোমার মনে আছে, বাসে করে আমি আর মুসলমান সকাল সকাল চলে গেলাম কানুরি আর্ট সেন্টারটা। খুব ইম্পর্টেন্ট ওই ভিজিটটা, শুধু যে দেবনাথদার সঙ্গে আলাপ হয়েছিল, তার কাজ দেখার সূত্রপাত ঘটলো ব্যক্তিগতভাবেও আমার জীবনে তখন থেকে। শুধু সেই কারণে নয়, কিছুদিন আগে দেবনাথের সঙ্গে এই আলোচনাটা হচ্ছিল এবং সেটা নিয়েও আজকে একটা প্রশ্ন হয়তো রাখবো। দ্বিতীয় প্রশ্নটাই হয়তো সেটা হবে যে কানুরি আর্ট সেন্টারে 90-এর দশকের শুরু, 91 আমরা তখনই গেলাম দেখা করতে তার সঙ্গে। হ্যাঁ, অর্থাৎ একদম 90-এর দশকের গোড়ার দিকে কানুরি আর্ট সেন্টারে যারা যারা কাজ করছিলেন, এবং কৌশিক মুখার্জি এবং দেবনাথ দার, এদের মাধ্যমে, এদের সূত্রেও যাদের সঙ্গে আলাপ হলো, ওই পরিবেশটা যেটা দেখলাম, সেটা তার আগে শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, সেখানে একরকম শিল্পচর্চা দেখেছি, কলকাতায় দেখেছি। এবং তখন তাদের বয়সী, তোমাদের কাছাকাছি বয়সী অনেকে তখন ছিলেন, অনেকেই তখন ছিল। তো তাদের কাজ দেখে, সেই পরিপ্রেক্ষিতে দেবনাথদার কাজ দেখে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে বড়দার যে ঠিক তার আগের প্রজন্মের, আমি বলছি যে কেরালা র্যাডিক্যালসেরও ঠিক আগে, অর্থাৎ বড়দা যে ন্যারেটিভ স্কুল, গোলামশিক যেমন আমাদের মাস্টারমশাই ছিলেন, মানে তখন অনেকটা নলিনী মালিনী প্রায় আসতেন, তার কাজ দেখার সুযোগ হয়েছিল। সেখান থেকে কেরালা র্যাডিক্যালস পেরিয়ে আরেক ধরনের কাজ নিয়ে ভাবনা চিন্তা এবং ওই যে বললাম ইন্টেন্ট, অভিপ্রায় তৈরি হচ্ছে, সেটা খুব একটা যে বুঝেছিলাম তা নয়, কিন্তু কিছু একটা গন্ধ পেয়েছিলাম। এবং গন্ধ পাওয়া মানেই হচ্ছে কৌতূহল জাগ্রত হয়, এবং সেই কৌতূহলই হচ্ছে দেবনাথদার শিল্পী মানুষ এবং দেবনাথদার কাজের সঙ্গে আমার পরিচয় সূত্রপাত। এবং তারপর থেকে আজ অবধিও সবসময় গিয়ে কাজ দেখে উঠতে পেরেছি, তা যদি নাও হয়ে থাকে, কখনো বাড়ি গিয়ে স্টুডিওতে গিয়ে কাজ দেখেছি, কখনো সেটা যখন হয়নি ছবির মাধ্যমে, ইমেলের মাধ্যমে, এবং বা অন্য কোথাও বসেও ছোট কাজ হয়েছে, দেবনাথদা নিজে হাতে করে নিয়েও এসেছিল। এই যে কাজ দেখার সুযোগ ঘটেছে তখন, এবং আজকে যখন ভাবি, অর্থাৎ 30 বছরের ওপর হয়ে গেল, যে এইরকম নয় যে দেবনাথদার শিল্পী হিসেবে যে জার্নি এবং ট্র্যাজেক্টরি বললেই যদি মনে হয় একটা খুব স্মুথ একরক্ষিক জার্নি, তা তো নয়। অনেকগুলি ধাপও যেরকম থাকে, এরকম অনেকগুলি আলাদা আলাদা স্তরও থাকে, এবং অনেকগুলি মোমেন্টও থাকে, বা ক্রস রোডস যেটাকে আমরা বলি। নানান জায়গাটা ক্রস রোডে পৌঁছে আবার দেবনাথের কাজ আরেক রকমের হলো। সেই ক্রস রোডগুলো তৈরি হচ্ছে, আমি যদি একটু সরলীকরণ করি বা কমিয়ে আনি বিভিন্ন ইনফরমেশনগুলো, দুটো জায়গা। একটা হলো অবশ্যই তিনটে জায়গা বলবো, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের বদল। এবং এটা অনস্বীকার্য
যে যতই সাটলি হোক না কেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অতটা সাটল নয়, আর একটু হয়তো স্পষ্ট করে করা, অনেক ক্ষেত্রেই যথেষ্ট সাটল, অনেক ক্ষেত্রে বেশ বেশ ইমপ্লিসিট, কোনো ক্ষেত্রে একটু এক্সপ্লিসিট। এটা অনস্বীকার্য দেবনাথদার কাজ। আমি যদি এভাবেও বলি, মানে একটু গ্রস শোনাতে পারে, কিন্তু সেভাবে অবশ্যই বলছি না, যে আদ্যপান্ত পলিটিক্যাল এক অর্থে, আবার খুব সামাজিক আরেক অর্থে। এবং এই যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, অভিঘাত, এবং সেটা শুধু ঘটনার জন্য নয়, মানুষ হিসেবে দেবনাথ বা শিল্পী হিসেবে তার যে রেসপন্স এবং তার যে প্রতিক্রিয়া, এগুলোর যে বিভিন্ন সময় বদল হয়েছে, সেই বদলগুলো কিন্তু দেবনাথের এই জার্নিটাকে কিছুটা হলেও নির্ধারিত করেছে। এক। 2 নম্বর হলো যে বারে বারে আমার মনে হয়েছে যে এটা খুবই ইন্টারেস্টিং যে তারই সঙ্গে শিল্পী কি ধরনের, মূলত বাংলা সাহিত্য, সেই সাহিত্যর আবার অনেক স্তর আছে। হ্যাঁ, কিছু হচ্ছে যে এরকম মানে সুভদ্র মানুষের সাহিত্য, অভদ্র মানুষের সাহিত্য, নানা রকমের সাহিত্য তুমি পড়েছো। এবং সাহিত্যের কোন লেয়ার, ওই ওয়াকথ্রুর সময় আমার মনে আছে তখন বলা খুব সুন্দর একটা কথা বললেন, যে এই যে বিভিন্ন লেয়ারিং, এই লেয়ারিংটা ঘটছে তো এক্সপিরিয়েন্স থেকে, সেই এক্সপিরিয়েন্সের আবার নানান লেয়ার আছে। কোনোটা ওই যে বললাম আর্থসামাজিক, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেকটা লেয়ারিং হচ্ছে যে যেখানে দেবনাথদার এই যে বিভিন্ন রকমের কি পড়ছেন, বা কোন সাহিত্য, কোন গল্প, কোন লেখা যেটা সাহিত্য নয়, গল্প নয়, সেটা হতে পারে এই কেসি পলের মতো একটা মানুষ। হ্যাঁ, সে শুধু এইটা বলতে চান যে না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না, পৃথিবীর চারিদিকেই সূর্য ঘুরছে, সেটা কি সাহিত্য? ইংরেজিতে একটা কথা বলে প্যারালিটারেচার, হ্যাঁ, সেটা ঠিক প্যারালাল লিটারেচারও আবার নয়। হ্যাঁ, তো যাই হোক, এরকম নানা রকমের সমান্তরাল সাহিত্য থেকে শুরু করে আমার মনে আছে একটা সময় দেবনাথ অনেক পড়ছিলেন, সেই উৎসাহে আমিও আবার কিনে ফেলেছিলাম। একেবারে ফুটপাত থেকে কেনা, যেটাকে বলা যেতে পারে বটতলার বই ধাঁধা, বই মনে আছে? অনেক রকম ধাঁধা, এই রিডল, সেটাও একটা, হ্যাঁ সেটাও একটা তো টেক্সট। এই যে নানা রকম টেক্সটের সঙ্গে নিজের কাজকর্মকে জড়িয়ে নেওয়া, সেটা তো আছেই। আর আরেকটা জিনিসও আমার মনে হয় যে মনে হয় না, এটা একেবারেই সত্যি, দেবনাথের সঙ্গে কথায় বারবার এটা উঠে এসছে, আমরা জানি যে একেবারে ব্যক্তিগত স্তরে একটা মানুষ হিসেবে এই সামাজিক বা রাজনৈতিক কাঠামোর সঙ্গে তার বিভিন্ন সময় যে সংঘাত হয়েছে, সম্পর্ক হয়েছে, লড়াই হয়েছে, বা যে ডায়ালগগুলো হয়েছে, বা এই ডায়ালগগুলো শুনতে হয়েছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিশেষ করে একটা রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে, বিচার কাঠামোর সঙ্গে। বিচার কাঠামো নিয়ে এই মুহূর্তে তো প্রচুর এখন স্বাভাবিক কারণেই গতকালকের পর থেকে আমরা জানি কি পরিমাণে আলোচনা চলছে, বিতর্ক চলছে বিভিন্ন বিষয়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন প্রসঙ্গে আলাদা আলাদা দেবনাথদার সঙ্গে যে যে এই ডায়ালগগুলো চলেছে, এই কনভারসেশনগুলো চলেছে, কনফ্লিক্টগুলো চলেছে, তাতে কখনো আহত হতে হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো একটা যেন কোঅর্ডিনেট হিসেবে কাজ করেছে। ফলে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটস ক্রমাগত পাল্টে পাল্টে কিছুটা রয়ে গেছে, দেবনাথদার কাজকে ঋদ্ধ করেছে। কিন্তু আমি যদি আবার গোড়াতে ফিরে আসি, আমার দেখা থেকে আমি এই যে বিভিন্ন রকমের কোঅর্ডিনেট বা লেয়ারিং, এইগুলো বুঝতে সত্যি আমার সময় লেগেছে। কিন্তু আমি দেবনাথদাকে এই সুযোগে আরেকবার ধন্যবাদ দেবো যে অসম্ভব ধৈর্যশীল ব্যক্তি, মানে এত ধৈর্যবান ব্যক্তি যে বিরক্ত লাগে একটা মানুষের এত ধৈর্য কি করে থাকে। কিন্তু যখন যা জানতে চেয়েছি ধৈর্য সহকারে ডিটেইলে, সেটা ফোনে হোক, সাক্ষাৎ হোক, এবং বারংবার আমি হয়তো ভুলে গেছি কিন্তু আবার আমাকে মনে করিয়ে দিয়েছে। বিভিন্ন সময় যখন আমি দেবনাথের কাজ নিয়ে লিখতে হবে, সে সময় আমার আবার প্রয়োজন হয়েছে বা এমনি বোঝবার জন্য। এই অর্থাৎ আমারও কিন্তু একটা লেয়ারিং হয়েছে দেবনাথের কাজকে জানার জন্য। বিভিন্ন স্তরে স্তরে আমিও ঋদ্ধ হয়েছি এবং লোডেডও হয়েছি ডেফিনেটলি। তো সেইখান থেকে একটা জিনিস বলি, কিন্তু কনস্ট্যান্টলি যেটা রয়ে গেছে আজও, এর মধ্যে কিছু কাজ আছে যেটা আমি আগেও তো অনেকবার দেখেছি। হ্যাঁ, আজকে এটা হবে হয়তো কোনো কাজ হয়তো 10বার, 12বার বা 20বার দেখলাম আজকে হয়। কিন্তু তা সত্ত্বেও যে জিনিসটা কনস্ট্যান্টলি রয়ে গেল সেটা হলো কৌতূহল।
খুব সহজ ভাষায় বললে কৌতূহল। এই যে কিউরিওসিটিটা, এই কৌতূহলটা যে উদ্রেক করে, সেটাও আমি আজকে ভাবছিলাম কেন করছি। আমি তো এর মধ্যে বেশ কিছু কাজ আছে যেটা আমি হয়তো আদ্যপান্ত জানি, মানে জানা হলে বলে না আর্টিস্ট্রি, আমরা মানে খুব খুব প্রাতিষ্ঠানিকভাবে গতানুগতিকভাবে পড়লে জানা হয়ে গেছে, মানে চ্যাপ্টার বন্ধ হয়ে গেল। কিন্তু দেবনাথের চ্যাপ্টার বন্ধ হয় না, জানা হয়ে গেলেও বন্ধ হয় না। সেই পরিচ্ছদ পাতাটা মুড়ে ফেলবো সেই সুযোগ হয় না। আবার তারপরে আছে মানুষের প্রশ্ন, যারা উৎসাহ বোধ করছেন, দেখছেন, নানা রকম তাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। হঠাৎ করে তারা একটা প্রশ্ন করলেন, ওরকম একটা দুটো প্রশ্ন আছে, তারা যদি নিজেরাও না করেন আমি করবো। আমি যে উত্তর দিতে পারছি তা নয়, কিন্তু আমার কৌতূহল আরো 100 গুণ বেড়ে গেল। সারাক্ষণ এই ঘটনাটা ঘটছে। তো এই কৌতূহলের জায়গা থেকেই দু তিনটে প্রশ্ন আছে। প্রথমটা একটু দেবনাথকে আমি একটু নিয়ে যেতেই চাই, কারণ আমার মনে হয় যে অল্প কথায়ও তুমি যদি একটু ভাগ করে নাও সেই অভিজ্ঞতার কথা। যে রবীন্দ্র ভারতীতে পড়ার পর মানে দুটো প্রশ্ন জড়িয়ে আছে। একটা হলো, যেহেতু তুমি পুরোপুরি প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলে, এবং দেবনাথ আমি জানি বলতেনি, তবু আমি বলছি যেহেতু পরবর্তীকালে তিনি এক প্রকার আমারও মাস্টারমশাই এবং পরে কলিগ ছিলেন, পিনাকি বড়ুয়ার কথা। এবং পিনাকিদা আমি জানি লেজেন্ডারি ছিলেন, যে পিনাকিদা যেভাবে রবীন্দ্র ভারতীতে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে দেবনাথদের মতো বহু ছাত্রকে প্রিন্ট মেকিং এ কি করে উৎসাহিত করলেন, নেহাত একটা মিডিয়াম হিসেবে নয়, তার আরো অনেকগুলি দোতনা এবং ব্যঞ্জনা এবং সম্ভাবনা নিয়ে সেই রকম একটা পরিবেশ থেকে তারপর তুমি কানুরিয়াতে গেলে। মানে এখানে আমার দুটো প্রশ্ন জড়িত। একটা হলো, পরবর্তীকালে তথাকথিত যে আমরা কনভেনশনাল প্রিন্ট মেকিং সেরকম করনি তা নয়, কিন্তু ধরো এই প্রদর্শনীতে কতটুকুই বা সেটা আছে, কিন্তু তুমি স্টিল তোমার যে প্রিন্ট মেকার সত্তা কখনো সেটাকে বর্জন করনি। ফলে এটা একটা প্রশ্ন থাকবে। এটা দ্বিতীয় প্রশ্ন, যে কিভাবে তুমি দুটোকে আজও যুক্ত করো। আর প্রথম প্রশ্নটা হচ্ছে, একটু যদি কানুরিয়া সেন্টারে থাকাকালীন, কাজ করাকালীন সেই সময়ের অভিজ্ঞতার কথাটা বলো, যে কি করে তোমাকে রবীন্দ্র ভারতী তুমি একভাবে শিক্ষিত হয়েছো, হ্যাঁ একভাবে প্রাণিত হয়েছো, সেখান থেকে তুমি গেলে আহমেদাবাদে আরেক রকমের পরিবেশ, অনেক অবাঙালি শিল্পী বন্ধুর সঙ্গে আলাপ হলো, তাদের দেখা, তাদের ভাবনা চিন্তা তোমাকে কি করে অন্য অভিজ্ঞতা দিল। এই দুটো প্রশ্ন কি আমরা শুরু করি? আমি তাহলে কানোরিয়া দিয়েই শুরু করছি। হ্যাঁ হ্যাঁ বল। কানোরিয়াতে গিয়ে যেটা হলো যে অনেকের সঙ্গেই নতুন দেখা, মানে প্রথম দেখা। তার ভেতরে সেই সময় সুদর্শন ছিল, তারপর সুদর্শন শেখ, মোহনদাস ছিল, মোহনদাস, তারপরে মানিক ছিল, মনীষা ছিল, মনীষা, হ্যাঁ, তারপর ইন্দ্র তো ছিলই, এরকম কৌশিক ছিল, তুষার ছিল, তুষার যোগ। হ্যাঁ, তো এদের প্রত্যেকেরই কাজের ধরনটা বিভিন্ন রকম এবং খুব খোলামেলা, মানে যেরকম ভাবছে, যেরকম ধরনের চিন্তা করছে সেটা শেয়ার করা, সেই নিয়ে কথা বলা, না জানলে তার কাছ থেকে জানা আর কি। যেমন সুদর্শন, আমি প্রথম ওই ধরনের বক্সের কাজ, তখনও তো এই কম্পিউটার আর এই সমস্ত আসেনি, এত ইজি অ্যাভেলেবেল হয়নি 90s-এর ইয়েতে। তখন আমি সুদর্শনকে দেখেছিলাম যে ওই বক্সের কাজ করতে আর কি, যেটা পরবর্তীকালে জোসেফ কর্নেলের কাজ দেখে মনে হয়েছে যে ওর সোর্সটা হয়তো জোসেফ কর্নেল ছিলেন আর কি। তো এই জিনিসগুলো বহু এরকমভাবেই ঘটেছে আর কি। আবার উল্টো দিকে মানিক বা আনন্দজিতের মিনিয়েচার পেন্টিংয়ের মতন একটা মিডিয়াম হ্যান্ডলিং করা। আমি যখন বইটা বানাচ্ছি, সেই বইটা বানানোর সময় ও দেখছে যে আমি কিভাবে বইটা করছি, বিভিন্ন ধরনের বাইটিং ইউজ করছি। এটা কোন বইটা? এটা এই পরোপকারী রাজার বই। এখানে যাবেন, পরোপকারী রাজা। সেই বইটা বানানোর সময় মানিক দেখলাম একদিন এসে, তুমি বুঝতেই পারছো ওকে চেনো, ওর চরিত্রটা, ওই বিভিন্ন ধরনের বাইটিং, যে ফলস বাইট, এই বাইট, ওই বাইট, এইরকম ধরনের ব্যান্ডেজের ইমপ্রেশন নিচ্ছি, ব্যান্ডেজ বাইট। এবারে ওর যেহেতু কুকুরের সঙ্গে খুব একটা কুকুর ভালোবাসে আর কি,
ফলে ও একটা 10টা না 12টার একটা সিরিজ মতন ছোট ছোট প্লেটে করলো, যেখানে আমাকে ওকে গাইড করতে হলো অবভিয়াসলি, যে কুকুরে কত রকমের কামড়াতে পারে। সেটাও একটা অদ্ভুত আর কি। মোহন দাসের কাছ থেকে বহু কিছু শিখেছি। আদ্যপান্ত বামপন্থী একজন, বুঝতেই পারছো, সে তার মতন একটা ঘোরে থাকতো, মানে আলথুজার এই ওই সেই সমস্ত মোহন দাস পড়িয়েছে, যে কেননা মালায়ালিতে তখন ট্রান্সলেট হতো আর কি, ওদের ট্রান্সলেশনটা খুব স্ট্রং আর কি। তো এই সমস্ত করে এটা হচ্ছে কানোরিয়ার একটাই ইয়ে আর কি। যখন আমি কানোরিয়া ছেড়ে আসি, হ্যাঁ, ওয়াল্টার ছিল, ওয়াল্টার একটা তো সবসময় সেও এক মজার চরিত্র আর কি। দেখানোর সময় ও একটা কাজ দেখিয়ে বললো, এটা 50 টাকা হুয়া। টাকাটা হচ্ছে পার্সেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা 50%, কোনটা 25%, কোনটা 30%, এবারে তোমায় ধরে নিতে হবে যে বাকি পার্সেন্টটা কি হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা ওয়াল্টারের কাজ দেখানোর ধরন ছিল আর কি। তো এই যে ব্যাপারটা আর কি, এটা আমাকে খুব একটা এনরিচ করে আর কি। এবং তারপরেতে বারবার সবাই চেয়েছিল যে যাতে আমি মানে আহমেদাবাদে থেকে যাই বা এরকম একটা, কিন্তু সামাও আমার বাড়ির কিছু পারিবারিক কিছু ইয়ে ছিল, আর তাছাড়াও একটা সত্যি কথা বলতে যে আমারও হাওড়ার প্রতি একটা অন্যরকম টান কাজ করে আর কি। তো সেই কারণে ফিরে আসি। এই তো গেল কানোরিয়ার। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন রবীন্দ্রভারতীতে কাজ করি আর কি, মানে আমরা হচ্ছি রবীন্দ্রভারতীর প্রথম ব্যাচ, মানে স্পেশালাইজেশনের প্রথম ব্যাচ আর কি। আমরা যখন রবীন্দ্রভারতীতে পড়াশুনো করতে ঢুকি, তখন রবীন্দ্রভারতীতে আমরা যে কোর্সে ভর্তি হয়েছিলাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ছিল, অনার্স ইন পেইন্টিং। তো এই অনার্স ইন পেইন্টিংটা এটা ভর্তি হওয়ার পরে জানতে পারলাম যে, কিছুদিন ক্লাস করার পরে জানতে পারলাম যে এটার বাইরে বিশেষ কোনো গুরুত্ব নেই আর কি, এবং কেউ এটাকে পাত্তা দেয় না। এইটা নিয়ে কোথাও মাস্টার্স করা যায় না আর কি। সে শান্তিনিকেতন বা বড়দায় গেলে কেউ নেবে না। তো তখন আমাদের আন্দোলন শুরু হয়, তা আলটিমেটলি হয় আর কি সেটা। এবং হওয়ার পরে আমরাই হচ্ছি প্রথম ব্যাচ এই নতুন কোর্সের আর কি। তখন পিনাকিদা পার্ট টাইমার হিসেবে এসছিলেন। তারপরেতে ইয়ে হয় যে নতুন যেহেতু ফ্যাকাল্টি তৈরি হলো, ফলে নতুন টিচার দরকার, পিনাকিদা আসেন আর কি। ওই সময়টাতে পিনাকিদা, তুমি জানোই যে ইন্টাগ্লিও প্রিন্টের একজন মাস্টার ইয়ে ছিলেন আর কি। তো পিনাকিদার কাছেই মূলত আমাদের হাতে ঘড়িটা শুরু হয় আর কি। আর তখন সিদ্ধার্থদাও ছিলেন, সিদ্ধার্থদাও গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আসতেন। তবে ইনিশিয়ালি আমরা প্রথম পাই পিনাকিদাকেই আর কি। তো পিনাকিদা সেই সময়, আর তখন রবীন্দ্রভারতীতে লিথোপ্রেস ছিল না, ফলে মূলত যা হতো ওই লিনোকাট, টুটকাট বা এচিং, ইন্টাগ্লিও প্রিন্ট এই ধরনের আর কি। আর পিনাকিদার কাছ থেকে ওই যে শেখাটা আর কি, যে ইন্টাগ্লিও প্রিন্টের বিভিন্ন ধরনের লাইন এচিং, তার কোয়ালিটি, এনগ্রেভিংয়ের তার কোয়ালিটি, ড্রাই পয়েন্টের কোয়ালিটি, প্রত্যেকটা মানে লাইনের যে একটা নিজস্ব কোয়ালিটি আছে, এবং সেইটা যে সরু মোটা আমি কতক্ষণ বাইট করাচ্ছি তার উপরে নির্ভর করছে সেটা কি ধরনের ইয়ে হচ্ছে, এই ব্যাপারটা একটা খুব ভেতরে ঢুকে যায় আর কি, মানে ন্যাচারালি, তাছাড়া সম্ভব নয় আর কি। এবং পজিটিভ নেগেটিভ, আমি যেটা তৈরি করছি এচিং প্লেটটা, সেটা সম্পূর্ণ আমি যখন প্রিন্ট নিচ্ছি তখন অন্যরকম আসছে, উড কাটছি যখন একরকম, প্রিন্ট নেওয়ার পরে অন্যরকম। তো যাই হোক, সেই যে এক্সপিরিয়েন্সটা, সেইটা আমি যখন ড্রয়িংটা শুরু করি আর কি,
একটা ড্রয়িংটা আমি আহমেদাবাদ থেকেই শুরু করি আর কি। কেননা ওখানে অনেকেই খুব এনকারেজ করতো ড্রয়িং করার জন্য। আর পিনাকিদার যেটা একটা বড় ইয়ে ছিল যে স্ক্রিবল করো, যে যাতে ওই স্ক্রিবল করার থেকে যাতে প্লেটে ড্রয়িং করাটা সুবিধা হয় আর কি। আর ওই করতে করতে যে জিনিসটা দাঁড়ায় যে যখন এই ড্রয়িংয়ে যাই আর কি, সেখানেতে এই আমার যে ওই পেন্সিল দিয়ে লিখে, হার্ড পেন্সিল দিয়ে লিখে তারপরে ইরেজ করে তারপরেতে আমি যখন সেটাকে ঘষছি, আমি যেন একটা প্রিন্ট করছি এইরকম একটা ফিলিং আমার কাছে আর কি। আর তারপরেতে যখন আমি আবার গ্রাফাইট ডাস্টটা ছড়াচ্ছি, সেটা মনে হচ্ছে যেন আমি অ্যাকোয়াটিন্টের রেজিনটা ছড়াচ্ছি। হ্যাঁ, একটা এচিং করে হঠাৎ আমি যখন দেখছি, আমি বললাম, বাহ, বলে কি ভাবে এখনো শেষ হয়নি, কাজ বাকি আছে, কিছু করবে? হ্যাঁ বাকি আছে। কি বাকি আছে? একটা ছোট্ট প্লাস্টিকের হেলিকপ্টার কিনে তার মাঝখানে বসিয়ে দিই। অর্থাৎ কনভেনশনাল মিডিয়াম থেকে সারাক্ষণ তার বাউন্ডারিগুলোকে ট্রেসপাস করা, একটু আনকনভেনশনাল করা, সেটা কিন্তু আনন্দজিতের মনে আছে। তুমি যে বললে না মিনিয়েচার পেইন্টিং, তো এরকম আমি দেখতে চেয়েছি। দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যখন গেছি যে আচ্ছা তোমার কাজ দেখবো, হঠাৎ একটা দেশলাই বাক্স দিয়েছে। আমি ভেবেছি বোধহয় সিগারেট খেতে বলছি। আচ্ছা না না, পরে খাবো, তুমি একটু কাজ, ওটার ভেতরে কাজ আছে। আর দেশলাই বাক্স খুলে দেখা গেল তার ভেতরে ছোট্ট, মানে মিনিয়েচার পেইন্টাররাও জীবনে ভাবতে পারবে না যে এত নিখুঁত, এত ছোট, এত ডিটেলে কাজ করা যায়। মানে এই এক্সটেনশনটাও তো আনকনভেনশনাল। এরকম আরো অনেকের কথা তুমিও বলতে পারবে। এই আনকনভেনশনাল হওয়া মিডিয়াম নিয়ে, সেটা ধরো পরবর্তীকালে সেটা পারকোলেট করেছে, চলেছে তোমার পরবর্তীকালের কাজেও। আর তার সঙ্গে সঙ্গে কাজেও তার প্রতিফলন হতো। এবং দেবনাথ দাদের মধ্যে যে কথাবার্তা চলতো, সারাক্ষণ আড্ডা চলতো, কখনো কখনো তার মধ্যে গিয়েও আমরা পড়তাম, সেখানেও শুনতাম। সেটা হলো একটা সাবভার্সিভ অ্যাটিটিউড। যা চলছে সেটা প্রতিষ্ঠানকে হোক, ইনস্টিটিউশনকে হোক, রাষ্ট্রকে হোক, রাজা, বিশেষ করে 90 দশক গোড়া নিশ্চয়ই মনে পড়বে, কারণ বড়দার রাস্তায় দাঁড়িয়ে আমরা তখন দেখেছি আদবানিকে সেই রথ নিয়ে চলে যেতে। নানা রকম ভাবে যে সাবভার্ট করা, যা প্রায় অ্যাকসেপ্টেড হতে চলেছে, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, শুধু পলিটিক্যালিও নয়, এমনকি মিডিয়ামটাকেও সাবভার্ট করা, একটা বিষয়কে সাবভার্ট করা, একটু নিচ থেকে দেখা, হ্যাঁ, উল্টো পাল্টো ভাবে দেখা। এই যে মোহনদাসের কথা বললেন, যে 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 মোহনদাসের রাজনৈতিক কমিটমেন্ট, বামপন্থী কমিটমেন্ট, সেটা নিয়ে কারোর আশ্চর্য ছিল না, একটুও নয়। কিন্তু কখনো কখনো মোহনদাসকে নিয়েও একটু বিদ্রুপ করা, মজা করা, বিদ্রুপ বলবো না, মজা করা, এই যে ঠাট্টা করা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি দেখেছি তোমাদের সেই সময় যারা কানুরিয়া সেন্টারে কাজ করছিলে, কাজের মধ্যে একরকম ভাবে বলছি না, প্রত্যেকের কাজের শৈলী আলাদা, ধরন আলাদা, কন্টেন্টও আলাদা, আলাদা আলাদা ভাবে প্রতিফলিত হতে দেখেছি। তো এইটা আমার মনে হয় যে ধরো কানুরিয়া সেন্টারের ওই অভিজ্ঞতাটা একটা খুব বড় ছাপ। মানে অনেক সময় শিল্পীরা তো একটু লুকিয়ে রাখে, এটা ঠিক তার উল্টো ছাপ, প্রত্যেকটা পদক্ষেপ এইভাবে করছি, ওইভাবেই করছি, মানে অলমোস্ট দ্য পয়েন্ট অফ ট্রিভিয়ালাইজেশন, মানে যেন ট্রিভিয়ালাইজ করে ফেলছি, হবে এত তো দেখাতে নেই, এত তো বলতে নেই। আমার মনে আছে বেশ অনেক সিনিয়র এক শিল্পী আমারই সামনে আমাদের এক ছাত্রকে বলছিলেন যে রান্নাঘরের ব্যাপারটা, অর্থাৎ ছবির গড়ে তোলা রান্নাঘরের কথা দর্শককে জানিও না বা মানুষকে জানিও না, হ্যাঁ, ওটা লুকিয়ে রাখতে নেই। আর তোমাদের ক্ষেত্রে ঠিক উল্টো ছিল, পদ্ধতিগত ভাবে, এমনকি ভাবনার পদ্ধতি, কি ভাবছো, কোন থেকে রেফারেন্স দিচ্ছ, কি কথা প্রত্যেকের সঙ্গে খোলাখুলি ভাবে শেয়ার করতে, সেটাও কিন্তু এক ধরনের আমার মনে হতো যে এক ধরনের প্রতিবাদের স্বরও পেতাম ওর মধ্যে, এবং সাবভার্সনেরও একটা স্বর পেতাম। যেটা কি তুমি এগ্রি করো? অবশ্যই, অবশ্যই, নিঃসন্দেহে সেটা। কিছু যেমন আছে একেবারে হোয়াইট অন হোয়াইট, পুরো এমবস, কিছু আছে হোয়াইটের উপরে ডার্ক গ্রে বা ব্ল্যাক দিয়ে ড্রয়িং করা আছে। কিন্তু অনেক কাজ এই এক্সিবিশনও আছে যেটা ভীষণভাবেই ডার্ক, অন্ধকারে, হ্যাঁ, মানে যতই আলো ফেলি না কেন, বেশি আলো ফেলাটাই বোধহয় পাওয়া হবে, হ্যাঁ, একটু ডার্কে রাখাটাই বোধহয় এই ছবির চাহিদা। তাই যদি হয়
তোমার মনে আছে অনেকদিন আগে সে তখন লেখার সময় তোমার এটা নিয়ে কথা হয়েছিল যে দেবনাথদার মানে ছবি একটা একটা বিশেষ একটা প্রবলেমের সামনে আমাদের মানে এনকাউন্টার করায়, মুখোমুখি ফেলে, সেটা হলো ছবি দেখা নিয়ে। আর ব্যক্তিগতভাবে আমার ছবি দেখা এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে ভাবি বলেই যে একটা ছবি দেখতে গিয়ে দর্শককেও শুধু সেরিব্রালি মন দিয়ে বুদ্ধি দিয়ে মনোনিবেশ করতে হচ্ছে তা নয়, চোখ তাকিয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম মানে রেটিনার উপরে একটা আঘাত এসে পড়ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ, দেখার তো একটা প্লেজার থাকে। দেখার ক্ষেত্রে আমি বোঝার ক্ষেত্রে অনেক আমি পরিশ্রম করতে রাজি আছি, দেখাটা একেবারে পাত পেটে খাওয়ানোর মতো সবকিছু সুন্দর করে আমার চোখের সামনে হাজির হবে সাধারণত ছবির ক্ষেত্রে। আমরা দেখি বা ফিল্মের ক্ষেত্র, হ্যাঁ, মনে আছে আমরা একটু অল্প বয়সে যেই ছবিটা একটু অন্ধকার হয়ে যেত আর্ট ফিল্ম, হ্যাঁ, ওটা ভালো দেখা যাচ্ছে না, তো তুমি তো আর্টই করছো, আর্টের আবার আর্ট কি হবে, হ্যাঁ। কিন্তু এই যে এই ব্ল্যাকনেস, ডার্কনেস, এই ছবিগুলো যেগুলো ভীষণভাবে একটা ডার্ক ব্ল্যাকনেসের মধ্যে এক্সিস্ট করে, সেখানে চোখে একেবারে ফিজিক্যালি রেটিনাল, আমি বলছি রেটিনাল এক্সপিরিয়েন্সের একটা চ্যালেঞ্জ আছে, হ্যাঁ। তো সেখানে কিন্তু চ্যালেঞ্জটা আমি শুধু ফিজিক্যাল বলছি না, সেইভাবে দেখতে দেখতে দেবনাথদা, আমি যে দেখার প্লেজারের কথা বলছি, মানে প্লেজার ওই সাধারণ প্রাতিষ্ঠানিক অর্থে, সেই প্লেজারের মানে অ্যাট দ্য কস্ট অফ দ্য প্লেজার, হ্যাঁ, সে প্লেজারে কিন্তু একটু ঘাটতি ঘটবে, হ্যাঁ, কারণ আমাকে বেশ কষ্ট করে কি লেখা আছে আমার কাছ থেকে দেখে দিয়ে সব লেখা পড়াও যাচ্ছে না, আবার অনেক কষ্ট করে কিছু লেখা পড়তে গিয়ে দেখে যা বাবা লেখাগুলো উল্টো করে লেখা আছে, মজা নাকি, মানে এই যে আমাদেরকে নিয়ে তুমি বিপদে ফেলছো, বিরক্ত করছো, হ্যাঁ, দেখাটা কি নিয়ে মানে বোঝা কন্টেন্টে তো পরের কথা, এই বিষয়টা তোমার কাছে কিভাবে? এটা আমার খানিকটা মানে একটা ইন্টেনশনও বটে আর কি, যে আমি এটা করবো আর কি। এবং এ প্রসঙ্গেই বলি যে আমার কাছে সবসময় একটা থাকে, ইন্টেনশন থাকে যে যাতে না আমার কাজের ফটোগ্রাফ খুব সঠিক ফটোগ্রাফ করা যায়, যে এমন নয় যে আমি ঝট করে ছবি তুলে ফেললাম, সেটা যাতে সম্ভব না হয় আর কি। তুমি নিজে স্বীকার করলে ইন্টেনশনাল ডেলিভারে, এটা যদি একটু কনসেপচুয়াল একটু ব্যাখ্যা করো কেন? সেটা না কি বলবো, একটা কাজে ঢোকার ওই একটা মুড তৈরি করার মতন আর কি। এবং আমি লিখতে লিখতে তখন আবার আমার হচ্ছে যে যাতে যদি সবই লেখাটা পড়া যায় তাহলে তো আর মজাটাই থাকবে না, ফলে সেখানটাতে হয়তো আমি সারফেস মেকিং বা একটা কোনো টেক্সচার বা একটা কিছু সেই হিসেবে আমি লেখাটাকে তখন ওইভাবে তৈরি করছিলাম। আর অন্ধকারাচ্ছন্নতা যেটা, সেটা হচ্ছে যে সেটা যে মূল বিষয়টা আর কি, ফ্যাতারু, সেই ফ্যাতারুরা অন্ধকারের, মানে তাদের যদিও গল্পে রয়েছে যে তারা দিনের বেলায় বেরিয়ে এই করছে ওই করছে সেই করছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ওই ফ্যাতারুদের তাদের অ্যাক্টিভিটিসটা অন্ধকারেই যেন মানে রূপকার্থে অন্ধকারের বাসিন্দা, হ্যাঁ, সেটা আমার মনে হয়েছে। তারা উঠতে পারে কিন্তু তাদের ডানা নেই, আবার তাদের মাথাতে একটা ওই মাশরুম ক্লাউডের মতন একটা এক্সপ্লোসিভ একটা কিছু এক্সপ্লোশন কিছু হয়েছে এই রকম ধরনের। তারা চাইছে যে মানে তারা এই সিস্টেমটা সবসময় চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রতিষ্ঠান বিরোধী। হ্যাঁ, এই যে হেডলেস ফিগার প্রচুর আছে, এখান থেকে ওই মাশরুমের মতো একটা এক্সপ্লোসিভ হেডলেস, কি ওই কারণে সেইখানেতে ওইটা। আর যেটা যে বাকি হেডলেসের ইয়েটা হচ্ছে যে ওই লিউনিকের একটা কার্টুন থেকে দেখা যে মুন্ডুর পেছনে দৌড়চ্ছে, তো সেইখান থেকে এবারে সেই, কারণ আমার সোর্স কার্টুন বা বিভিন্ন রকমের ইয়ের থেকে আমার সোর্স আর কি, পপুলার ইমেজেস বিভিন্ন ধরনের জায়গায় আর কি। তো এবারে সেইখানেতে যে ইনফ্যাক্ট খুব সত্যি কথা বলতে গেলে যে সিচুয়েশনে রয়েছি সেটাও তো খুব একটা হেডলেস সিচুয়েশন আর কি, যে তার ভেতরেই বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের, কেউ দড়ি লাফাচ্ছে, কেউ গিটার নিয়ে গান গাইছে, কেউ সমস্ত এই সমস্তই আর কি।
বা আমরা শিল্প নিয়ে আলোচনা করছি। আমরা শিল্প নিয়ে আলোচনা করছি, সেটাই আর কি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরো এই এই হেডলেস সিচুয়েশন, হ্যাঁ হেডলেসনেস, এবং সেটার সঙ্গে কোথাও একটা জড়িয়ে যায় যখন এই যেটা শুরুতেই তুমি বললে, কখনো কখনো অত্যাধিক টেক্সটের ব্যবহার, হ্যাঁ, যেখানে কোনো কোনো ক্ষেত্রে টেক্সটটা আর লেজিবল নয়, না, হ্যাঁ ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ইলেজিবল করা, যাতে পড়তেই না পারে, যাতে পড়তে না পারে, মানে বা পড়তে পারলেও সেটা এতটাই কষ্টকর হবে যে আমি পড়া থেকে বিরত থাকবো। হ্যাঁ, হ্যাঁ, মানে কিভাবে আমরা, আমি যদি এটাকে একটু রূপকার্থে বলি, কিভাবে আমরা এই 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 সময়ের সঙ্গে নিজেদেরকে এনগেজ করছি, হ্যাঁ, এটা তো সত্যি খুব মসৃণ নয়ও। না, হ্যাঁ, একটা খুব অমসৃণ এবং খুব ঝামেলা সম্পৃক্ত হ্যাঁ, একটা সময়, বা আমাদের ধরনটাও কিছুটা যেন তার সমান্তরাল একটা অভিজ্ঞতা হয়। হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় তোমার ছবি দেখতে দেখতে, যে তোমার ছবি দেখাটা যে একটা মানে কেক ওয়াক নয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কাফনের মধ্যে দিয়ে ছুরি চালানোর মতো মসৃণ ভাবে দেখা নয়, হ্যাঁ, এটা আমার মনে হয় কোথাও একটা অ্যালিগরিক্যালি, হ্যাঁ একটু বা মেটাফরিক্যালিও কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, মানে দেখাটা আসলে অনেক সময় একটা অবশ্যই। তোমার ছবি দেখাটা বা দেখার সংকটটা, দেখার বিপদটা, কষ্টটা, স্ট্রাগলটা একটু আমাদের সময়ের সঙ্গে যেভাবে আমরা যুঝে নিই বা যুঝে নেওয়ার চেষ্টা করি, সেটার সঙ্গেও কাজ করে। দিলীপ শাসমল, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, উনি একটা প্রশ্ন রেখেছেন তোমার জন্য। বলছেন যে ছবিতে দৃষ্টিসুখ, ভিজুয়াল প্লেজার, আর প্রজ্ঞাসুখ, ইন্টেলেকচুয়াল প্লেজার, এই দুটোর ভারসাম্য কি দরকার, না ভারসাম্য না হলেও চলে? এ বিষয়ে তোমার একটু মতামত চাইছি। আমার মনে হয় তো আমি সবসময় চাইবো ভারসাম্য দরকার, সেটা হলেই ভালো আর কি। আর আমার মনে হয় সেই ভারসাম্যটা তোমার অনেক কাজের ক্ষেত্রেই খুব ভালনারেবল, খুব প্রিকেরিয়াস। মানে ভারসাম্যটা খুব ওয়েল এস্টাবলিশ নয় ইচ্ছাকৃতভাবেই, আবার হ্যাঁ, যে ভারসাম্যটা একটু বেচাল দেখলেই আবার ভেঙে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, মানে খুব ক্লাসিক্যাল ভারসাম্য নয় না। আদৌ। হ্যাঁ। হ্যাঁ, ভারসাম্যটাকেও খুব ভালনারেবল করে তোলা, সাসেপ্টিবল করে তোলা, এবং ওই যে বললাম প্রিকেরিয়াস একটা, হ্যাঁ। বা অনেকটা ওই যে ভাঁড়ের ওপর শুয়ে থাকার মতো, হ্যাঁ, হ্যাঁ, অসম্ভব প্রিকেরিয়াস। হ্যাঁ, হ্যাঁ, লোকটা যেভাবে শুয়ে আছে, হ্যাঁ মানে হ্যাঁ। ওকে জানে না যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়বে সমস্তটা। হ্যাঁ, এই অথচ এটা ভারসাম্যে আছে কি, হ্যাঁ, মানে আমি যদি খুব লিটারালিও ধরি, হ্যাঁ সেই। সেখানেও কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নগুলো দর্শকের মনে আসতেও পারে। সেটাই। ধরো মূলত হিউম্যান ফিগারগুলো মেল ফিগার, পুরুষ ফিগার কেন, এবং মহিলা ফিগার, ফিমেল ফিগার অত্যন্ত কম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অভিজিৎ জানতে চাইছিল যে এ বিষয়ে তোমার মতামত। মেল ফিগার মানে আঁকতে করতে আমার বেশি সুবিধা আর কি, মানে আমি বেশি পারি আর কি। আমি যে কথাটা বলতে চাইছি, যে পাওয়ারটা বা যে পাওয়ার প্লেটা আর কি, সেটার সঙ্গে বোধহয় আরো বেশি যুক্ত আর কি, সেইটাই আর কি। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল যখন ওকে বলছিলাম যে পেট্রিয়ার্কি, হ্যাঁ, হয়তো না বলেও কথা হ্যাঁ, চরম ভাবে খুব হ্যাঁ। এক্সপ্লিসিটলি হয়তো কোথাও সেটা হ্যাঁ, হ্যাঁ। মেল গেজ, মেল পাওয়ার প্লের সঙ্গে কোথাও হয়তো আমরা কানেক্ট করতে হ্যাঁ, পারি। হ্যাঁ, সেটাই। আসলে দেবনাথদার কাজের ব্যাখ্যা বলবো না, মানে দেখতে দেখতে নানা রকমের কথাবার্তা, আলোচনা, কিছুটা বিশ্লেষণ, কিছুটা ব্যাখ্যাও বটে, আর তার সঙ্গে তাকে ঘিরে এত গল্প তৈরি হয়, মানে গল্প শোনা যায়, গল্প তৈরির অবকাশ হয়, সুযোগ হয়, সেটা তো অনিঃশেষ চলতেই থাকে। কিছু কিছু আমিও শোনার সুযোগ পেয়েছি, এখনো শুনতে থাকি। এবং যেটা দেবনাথদা নিজেই বললে শুরুতেই, যে এই যে আমেদাবাদ ছেড়ে চলে আসার অন্যান্য কারণের মধ্যে হচ্ছে এই যে হাওড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্টারেস্টিং, কলকাতা বলছো না, হাওড়া। তুমি হাওড়া বলছো। হ্যাঁ। এবং মিতা আমাকে এটা নিয়ে মজা করে। হ্যাঁ, না হ্যাঁ। এই যে না, এটা সত্যি যে ধরো অনেকবার এটা নিয়ে তোমার সাথে কথা হয়েছে, তবুও আমার আরেকবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে হাওড়ার কি এমন বৈশিষ্ট্য আছে যেটা শিল্পী হিসেবে তোমার কাজকে এনার্জি দিয়েছে,
আইডিয়াস দিয়েছে, এমনকি কাজের ভাষাকেও তৈরি করেছে। আমরা যে অঞ্চলটায় থাকি আর কি, বেসিক্যালি সেটা একটা মফস্বলের মতনই আর কি। এবং মেনলি খেটে খাওয়া লোকজন, কল কারখানা, এই সমস্ত সেই ধরনের লোকজন নিয়েই হাওড়া আর কি। এই মফস্বলের না আমার মনে হয় যে অদ্ভুত কিছু ক্যারেক্টার থাকে, যেটা শহরে ঠিক শহরের সাথে কতটা যায় আমি জানি না। একটা মফস্বলের নিজস্ব কিছু ক্যারেক্টার আছে। এবং আমি যে হাওড়ায় যে জায়গায় থাকি, সেখানে মানুষজনকে আমি দেখেছি যে অদ্ভুত আর কি, তারা প্রচণ্ড হাসতে পারে। আচ্ছা, এবং সেখানে মানে সে দেখা হলেই প্রথমে হ্যাঁ, এবং হয় কি যে তুমি যদি একটা চায়ের দোকান, অপরিচিত চায়ের দোকান, তুমি যদি সেখানে গিয়ে বসলে, পাশে দেখলে 3টে লোক বসে চা খাচ্ছে, তারা তোমাকে তখন যে কথার ভেতরে, তাদের কথার ভেতরে, আলোচনার ভেতরে তোমায় ঢুকিয়ে নেবে যে আপনার কি মনে হয়, নাচে না হলে নাচে না। এবং এই যে একটা চরিত্র, এবং হাওড়ার মানে প্রচুর মজার মজার ঘটনা আর কি। আমি একটা মজার ঘটনাই এখানে শেয়ার করব, আর নয়। সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, মানে তার নাম হচ্ছে ভাই, মানে তাকে পাড়ার লোকজন সবাই ভাই বলে চেনে। ভাইয়েরা 5-6টা ভাই বোন, মানে দাদা ভাই আর কি। ও হচ্ছে সবার ছোট। তো ওদের বাড়িতে না, এটা আমি আর এক বন্ধুর কাছ থেকে শুনলাম যে ওদের বাড়িতে নাকি একদিন দেখা গেছে একটা হালুইকর ব্রাহ্মণ ঢুকছে সকালবেলায়। ওই বড় ছাঞ্চা টাইপের হয় না, যে লুচি ফুচি বাজে। তার তখন কৌতূহল হয়েছে, সে ভাইকে ধরেছে কোথায়, ধরে বলেছে যে হ্যাঁ রে, তোদের বাড়িতে আজকে হালুইকর ব্রাহ্মণ কেন, কি ব্যাপার, কি হয়েছে? তো ভাই তখন বলেছে আজ আমাদের বাড়ি লুচি হবে। লুচি হবে তো তার জন্য না, এক একটা ভাই নাকি ওরা 50-60টা করে লুচি খায়। তা ভাই, ওর দাদাদের বউরা, মানে বৌদিরা সবাই বলেছে আমরা অত লুচি বেলতে পারবো না, তোমরা হালুইকর ডাকো। তো সেই কারণে নাকি ওই হালুইকর ব্রাহ্মণ সকালবেলা ওদের বাড়ি এসছে আর কি। তো এইরকম যে মজাগুলো আর কি, এটা একটা অদ্ভুত অদ্ভুত চলে আর কি। আর আরেকটা কথা তুমি বলেছিলে অনেকদিন আগে, তার সঙ্গে আছে হাওড়ার স্পেস, হ্যাঁ, মানে ফিজিক্যাল স্পেস, লোকজনের চলা যাতায়াত, এবং মানুষে মানুষে তার মানে সংঘর্ষ বলতে লিটারেলি সংঘর্ষ নয়, মানে দেখা হওয়া, ওই যে বললো দেখতে দেখতে হ্যাঁ হাসা, অন্য লোককে, অপরিচিত লোককে ঢুকিয়ে নেওয়া। আর তার সঙ্গে আরেকটা আছে যেটা ভিজুয়ালি, সেটাও অবশ্যই একটা ভিজুয়াল প্লেজারেরই অঙ্গ দেবনাথের কাজে, এবং সেটা ভিজুয়াল এলিমেন্টের মধ্যে দিয়ে আছে। সেটা হলো যে এটা দেবনাথের সঙ্গে কথা বলতে বলতেই এই বিষয়টা আমি জানতে পেরেছি, এবং বিভিন্ন সময় আলোচনা হয়েছে। হাওড়ায় যে একটা অর্বাচীনের ভাষা, গালাগালি, অশ্লীল ভাষার একটা চর্চা আছে প্রচণ্ড। এবং সেগুলো শুধু অশ্লীলতা নয়, তথাকথিতভাবে ভীষণ মিনিংফুল, খুব অর্থবহ অশ্লীল একটা ভাষার চর্চা। এবং সেটা এরকম নয় যে খুব অবাঞ্ছনীয় বা গ্রহণযোগ্য নয়, একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয় একটা সমাজে। এবং আমার মনে হয় যে ধরো এই যে সাবভার্সন, অশ্লীলতাও তো এক ধরনের, বিশেষ করে গালাগালিটা সাবভার্সন, সেটা কিছু কিছু আমি জানতে পেরেছি, হয়তো আরো কথা বললে দেবনাথার সঙ্গে ছবি দেখে দেখে জানতে পারবো, অনেক ভিজুয়াল মেটাফোর, হ্যাঁ, কিছু ফিগারের কিছু অ্যাকশন আসলে এসছে, সোর্সের কথা হচ্ছে হাওড়ায় মানুষের ব্যবহৃত ওরকম কিছু অশ্লীল গালি থেকে, যেটা আমার কাছে ভয়ঙ্কর ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং তখন আমার সত্যি সত্যি আমাদের অনেকেরই মনে পড়ে যেতে পারে ব্রুগেলের কথা। ব্রুগেল সে কত কত বছর আগে, 500 বছর আগে, 550 বছর আগে এইরকম কিছু নেদারল্যান্ডসে একদম সাধারণ মানুষের ব্যবহৃত
কিছু গালাগালির মাধ্যমে উনি ওনার কিছু কিছু ভিজুয়াল মেটাফোর একদম প্রতিমার মতো তৈরি করছিলেন এবং ব্যবহার করছিলেন। হ্যাঁ এবং তাছাড়া মানুষের ভিড়ের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ লোকজনের বডি ল্যাঙ্গুয়েজের কথা বললাম, আমরা হ্যাঁ, অনেক কিছুই মধ্যে এই মানে হাওড়ার ওই অভিজ্ঞতা থেকে হ্যাঁ, হ্যাঁ। উঠে এসছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমার আরেকটা কথাও মনে পড়ছে, আমরা এবার আলোচনা অনেকটা 1 ঘন্টা হতে চললো, শেষের দিকে চলে আসছি, যে দেবনাথ দা যে বললেন যে অনেক ছবির ক্ষেত্রে টেক্সট লিখে অবশ্যই কোনো না কোনোভাবে সেই কাজের সঙ্গে যোগসূত্র আছে। সেই টেক্সটটা লিখতে লিখতে খোয়াবনামাই হোক, কাঙাল মালসাটি হোক, লিখতে লিখতে ছবির মুখটা তৈরি করা, ছবিতে প্রবেশ করা, বা আমি বলতে পারি অনুপ্রবেশও করা, ওইভাবে। এখন আমি অবাক হয়ে যাই, এবং মানে প্রথম দিন থেকেই অবাক হয়ে গেছি যে এত অপূর্ব হাতের লেখা কি করে হয় একজন মানুষের। এবং পরে প্রথম ভাবতাম হয়তো যে ধরে ধরে লিখছেন, যত্ন করে লিখছেন, সেই জন্য হাতের লেখাটা ভালো। তারপর যখন এমনি এমনি কখনো কোনো লেখা চট করে, কখনো চিঠি বা কিছু একটা লেখা পাঠিয়েছে দেবনাথদা চট করে, তখনও দেখছি অপূর্ব হাতের লেখা। এবং এটা এত আমার প্যারাডক্সিক্যাল লাগে এবং একটা কন্ট্রাডিকশনও মনে হয়, আবার ইন্টেন্ডেড কন্ট্রাডিকশন অবশ্যই, এত অপূর্ব হাতের লেখা, ভীষণ পরিচ্ছন্ন সুন্দর শালীন হাতের লেখায়, ভদ্রলোকের হাতের লেখায়। হ্যাঁ, তুমি আসলে প্রচুর তথাকথিত অভদ্র মানুষের কথাও বলছো, তাদের ভাষ্য তৈরি করছো, তাদের বয়ান তৈরি করছো, তাদের একটা ওই যে লেয়ার অফ টেক্সট তৈরি করছো। হ্যাঁ, এবং সেখানে হাতের লেখাটা যে পরিচ্ছন্নতা, যে এবং লালিত্য, সেই লালিত্যর সঙ্গে কিন্তু ছবির মাধ্যমে যে যে সামাজিক এবং সমাজের যে বিভিন্ন ভাষার যে বয়ান তৈরি হচ্ছে, কখনো কখনো মিলছেও না। তো কখনো তোমার মনে হয়েছে যে এই যে যত্ন করে সেই ভাষা, সেই টেক্সট, কখনো মানে টেক্সটের থেকে আমার তখন স্ক্রিপ্ট মনে হয়, যে কখনো লেজিবল হচ্ছে, পড়া যাচ্ছে, কখনো পড়া যাচ্ছে না, তা সত্ত্বেও, এবং তুমি ভালো করেই জানো যে হাতের লেখাগুলো মানে তারপর তুমিও করতে পারবে না, কাজ হয়ে গেলে গ্রাফাইট পাউডার দিয়ে ঘষে টষে একাকার করে দেওয়ার পরে, তা সত্ত্বেও এই যে যত্ন করে এই হাতের লেখা করা, এটা কি সত্যি শুধু ওই মুখটা ক্রিয়েট করা, না কোথাও তোমার যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তার অন্তর্গত হয়ে যায়? এই একটা কেন বলছি, এই অ্যাকশনটাই যত্ন করে হাতের লেখা, দুটোই, মানে মুডটাও ক্রিয়েট করা এবং ভিজুয়াল ল্যাঙ্গুয়েজেরও, মানে অবশ্যই। কারণ ওই লেয়ারের মতোই তোমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তো একটা একমুখী ল্যাঙ্গুয়েজ নয়, তার অনেকগুলো অভিমুখ আছে। স্টাইলিস্টিক্যালিও যদি আমরা তোমার ছবির ব্যাখ্যা করি, দেখবো ওরকম ইউনিফাইড স্টাইল নয়, হ্যাঁ, মাল্টিপল স্টাইলের সহাবস্থান আছে একই ছবির মধ্যে। হ্যাঁ, আর স্ক্রিবলিং এর কথা বলছিলে না, যে পিনাকিদা বলতে, একটা তো হলো যাতে প্লেটে কাজ করতে পারে, কারণ আমার মনে আছে যে কলা ভবনে পিনাকিদা পড়ানোর সময় ছাত্রছাত্রীদের বলতেন বারবার স্ক্রিবলিং করতে, আরেকটা কারণে, যে আমাদের যে মুদ্রা দোষের মতো কতগুলো ড্রয়িং এর কিছু হ্যাবিট তৈরি হয়, সেগুলোকে ভাঙার জন্য। সেটাই, কিন্তু স্ক্রিবলিং ইজ দ্য অনলি ওয়ে, একদম, যেখানে তুমি ওটা থেকে বেরিয়ে আসতে পারো। সেই স্ক্রিবলিং তোমার ছবিতে আজও আসে, এবং সেটা শুধু যেটাকে আমরা বলি আনপ্যাক করা, আনডু করা, শুধু সেই জন্য নয়, ওই স্ক্রিবলিং আসে যে আমার কিরকম অনেক সময় ছবি দেখতে মনে হয়েছে, আমার নিজের মনে হয় যে ইংলিশে যেটাকে মারমারিং বলি না, গুড় করে কিছু কথা বলছি, ভালো করে বলছিও না, মানে ধর হয় না যে তোমার সাথে খুব ভালোভাবেই কথা বলছি, কেমন আছে, আর মনে মনে প্রচন্ড গালাগালি করছি, করে হ্যাঁ গেলে বাঁচি, কখন থেকে 1 ঘন্টা হলে বসিয়ে রেখেছে, মানে এটা যে সারাক্ষণ সমাজে চলে। হ্যাঁ, অনেক কিছু চাপা চলে, হ্যাঁ, অনেক কিছু সাবডিউট চলে। ওই স্ক্রিবলিং এটা একেবারেই আমার মানে ভুলও করতে পারি, আমার মনে হচ্ছে স্ক্রিবলিং না অনেক সময় সেই রকম একটা আনহার্ড, অশ্রুত একটা ভাষ্য তৈরি করছে, যে কারণে যতই তোমার অনেক ছবির ক্ষেত্রেই খুব পরিষ্কার একটা কনটেক্সট থাকুক, সোর্স, পরিষ্কার সোর্স থাকুক, পাওয়ার প্লে, পাওয়ার গেম, নানা ধরনের অপারেশনের খেলা, সেটা নিয়ে বিদ্রুপ করা, পরিষ্কার থাকুক না কেন, তারপরেও যখন আমাকেও প্রশ্ন করেছি বা কেউ জানতে চেয়েছে
দেবনাথের ছবির মানে কি, হ্যাঁ হ্যাঁ মানেটাও কোথাও কোথাও পরিষ্কার, শ্রুত, ক্ল্যারিটি আছে, কোথাও কোথাও আমার মনে হয়েছে খুবই আনক্লিয়ার। হ্যাঁ এইটা একটা আমি বক্তব্য, প্রশ্ন হ্যাঁ, সরি আমি হ্যাঁ। প্রশ্ন না করে বেশি বলে ফেলছি, হ্যাঁ। না। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে এই হাতের লেখা থেকে, হ্যাঁ যে মানুষটা এত সুন্দর, এবং আমি জানি যে এই হাতের লেখা তোমার ন্যাচারাল হাতের হ্যাঁ, লেখা, হ্যাঁ। হ্যাঁ, বানিয়ে বানিয়ে সুন্দর করে না, না। ছোটবেলায় যেমন রবীন্দ্রনাথের মতো লেখার না, চেষ্টা না, করতাম, ওরকম নয়, খুব ন্যাচারালি তোমার হাতের লেখাটা খুব সুন্দর। সেই তুমি একটা কাজ, যেটা একটু আগে ওর সাথেও কথা হচ্ছিল, আমরা এইবারের প্রদর্শনীতে সেভাবে রাখতে পারিনি, হ্যাঁ সেটা তুমি আতশ কাঁচ দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, সূর্যের আলো দিয়ে তুমি পুড়িয়ে পুড়িয়ে, হ্যাঁ, হ্যাঁ। যে কাজটা করেছিলে, হ্যাঁ। লম্বা একটা কাজ, এবং বাংলার মাটি। লেখা ছিল বাংলার মাটি বাংলার জল, হ্যাঁ। হ্যাঁ, ওই গানটাকে তুমি পুড়িয়ে পুড়িয়ে লিখছিলে। অবভিয়াসলি ওভাবে লিখতে গেলে তোমার সরাসরি কলম বা পেন্সিল বা নিডল ধরে যে সুন্দর হাতের লেখাটা হতো সেটা তো হচ্ছে না না। না না তাই এটাও মনে হচ্ছে তুমি নিজেকেও তো কোথাও সাবভার্ট করলে, হ্যাঁ যদিও ওই কাজটা এই প্রদর্শনীতে নেই। হ্যাঁ অল্প করে একটু ওই কাজটার বর্ণনা করবে? না সেটা তো খুব ভালো, এটা খুব পজিটিভ, চোখ খারাপ হবে না, কিছুই হবে না। হ্যাঁ মানে সেদিনকে একজন আমাদের খুব পরিচিত একটি মেয়ে যেমন বলছিল যে তার বাবা সম্প্রতি মারা গেছেন, যে শেষের দিকে না বাবা বলতেন যে আমি 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 যা একটু পরিবারের সঙ্গে অন্যায় করেছিলাম তার জন্য আমার গিল্ট ফিলিং হয়। তখন আমি বললাম, তখন তুমি কি বলতে বাবাকে? বললেন অবশ্যই হওয়ার কথা, এটা তো ভালো। হ্যাঁ ঠিক তেমনি ওইটা করতে গিয়ে দেবনাথের চোখ খারাপ হয়েছে, আমার মনে হয় এটা খুব বড় প্রাপ্তি আমাদের। হ্যাঁ তো তুমি একটু বলো ওটা নিয়ে, কাজটা নিয়ে। হ্যাঁ কাজটা হচ্ছে যেটা যে 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের ইয়েতে 2005-এ হুম যখন তার শতবার্ষিকী এটা হচ্ছিল আর কি, তখন ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তো রবীন্দ্রনাথের লেখা আর কি। তো তার আগে আমি একটা নিউজ পেপার পেয়েছিলাম মিতাদের বাড়ি থেকেই, মোস্ট প্রবাবলি স্বাধীনতার 50 বছর কি এইরকম কোনো সময় বোধহয় টাইমস অফ ইন্ডিয়া না স্টেটসম্যান, তারা একটা 47-এ ওদের যে 15th আগস্ট যে এডিশনটা মানে যে কপিটা বেরোয় তার একটা ইয়ে দিয়েছিল আর কি। তো সেই কপিটা আমি জেরক্স করাই, জেরক্স করার পরেতে এবারে আমার 2005-এ তখন আমি ওই রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল, তো এই কবিতাটাকে নিয়ে আমি তখন মনে করি যে ওই পেপারের ওপরে কাজটা করব। এবং তখন একটু শীতকাল, শীতেতে মানে রোদ্দুরে দাঁড়িয়ে পাখা জাল পাখার কোনো দরকার নেই ইয়ে, সেইভাবে তখন ওই কাজটাকে আতশ কাজ দিয়ে করা। করবে, এই চিন্তাটা কি করে? আতশ কাজ দিয়ে করব এটা না, কোথাও ওই যে স্পিরিটটা থেকে বঙ্গভঙ্গ আন্দোলন, রবীন্দ্রনাথের কোথাও চেষ্টাটা যে ওই স্পিরিটটাকে ছোঁয়ার আর কি, ওই স্পিরিটটাকে ধরার আর কি, পুড়িয়ে কারণ আলটিমেটলি তো পুড়ে গেল আর কি, মানে রইল না। আপনাদের কারণ কিছু জিজ্ঞেস করার থাকলে বা কিছু মন্তব্য থাকলে করবেন, কিন্তু ওই হাওড়া এবং মফস্বলের এবং গল্প প্রসঙ্গে একদম উল্টো দিকের একটা গল্প মনে পড়লো, যেটা আমি কেন জানি না তোমার ছবির ক্ষেত্রে আজও আমার মনে পড়লো। হ্যাঁ। সেটাকে একটু বলে দিই, ছোট্ট গল্প। সেটা বলেছিল দমদমের আমাদের বন্ধু তুমি যেন শান্তনু, হ্যাঁ, হ্যাঁ, শান্তনু হ্যাঁ, গাঙ্গুলি আমাকে হ্যাঁ। অনেকবার বলতো, এবং যে সময় বলছিল তখন দমদমের বোধহয় মিউনিসিপ্যালিটিও হয়নি, হ্যাঁ হ্যাঁ। হয়তো অজপাড়াগাই ছিল, কে জানে। ও বলতো ওদের গলিতে ছোটবেলা থেকে দেখেছে একটা লোক প্রায় যেত একটা বড় হাতুড়ি দিয়ে মাথায় মারতে মারতে, ঠাক 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 ঠাক, আবার কিছুদিন বাদে প্রায় যেত। তখন একদিন শান্তনুরের দাদা বা কেউ জিজ্ঞেস করেছেন, এই পাগল ঠাউরি নিয়ে নিশ্চয় পাগলই হবে, রোজ এরকম ভাবে তো মাথায় মারতে মারতে যাস কেন রে? দাঁড়িয়ে বলেছিল, যেদিন মারি না কি আরাম বলতো। তো এই যে স্পেসটা তৈরি করা, হ্যাঁ তোমার ছবি, তো সেটা আমার মনে হয়েছে যে সত্যি সত্যি এই ধরনের গল্প, এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য জেনে অথবা না জেনে অজানাতেও অনেক সময় উঠে আসে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি হাতের লেখার কথা বললে, হ্যাঁ এটার প্রসঙ্গে বলি, আমি যে স্কুলে পড়তাম হাওড়ায়, ওই স্কুলটা আমাদের ওই সময় সব থেকে নটোরিয়াস স্কুল ছিল। একটা অংশ যারা 2-3 বছর ধরে
এবং সাংঘাতিক, মানে তাদের মানে হাতে পায়ে সাংঘাতিক দুরন্ত এবং তো ওই স্কুলের একটা বৈশিষ্ট্য ছিল, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন বাংলার, সুকুমার বাবু বলে, সুকুমার শেঠ। তো সুকুমার বাবু উনি ওই রবীন্দ্রনাথের হাতের লেখা ফলো করতেন, কপি করতেন। ব্যাটার স্কুলের ছেলেরা আমি জানি না কী কারণে না তাদের হাতের লেখাটা একটু ভালো হয়, মানে আমি দেখেছি যেটুকু। এবারে আমার বাড়িতে আমি যখন নতুন ফ্ল্যাটে গেলাম, সেখানে যখন চাঁদা চাইতে এলো, চাঁদার দেওয়ার সময় যে বিলে লিখে দেয়, তার লেখার ধরনটা দেখেই বললাম, আপনি কি ব্যাটার স্কুল? বললো হ্যাঁ। আপনি যখন ছবি আঁকেন তার আগে আপনি কি মেন্টালি কনসিভ করে নেন পুরো ক্যানভাসটা? মানে কিছু ক্ষেত্রে বলি, কিছু ক্ষেত্রে বলি না। মানে আপনার কি এমন হয় যে আঁকতে আঁকতে ওটার অনেক সময় আঁকতে আঁকতে বাকি ইমেজটা বিল্ড আপ করে, অনেক সময় আমি আগে থেকে কনসিভ করে নিই। দুটোই চলে আর কি। আমরা যখন ঢুকেছি 1987 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তখন আমরা যেটা তোমাদের থেকে শিখেছিলাম সেটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় ওটা ঠিক লেখাপড়ার ক্লাস করবার শুধু জায়গা নয়, সারাদিন ধরে অনর্গল কাজ করে যাওয়া। আমার পাশে আমার মাস্টারমশাই পার্থপ্রতিমদেব স্যারকেও দেখতাম, অনর্গল একটা বোতলের মধ্যে হয়তো দড়ি পাকিয়ে চলেছেন। আর তোমাকে মিতাদিকে তোমাদের দেখতাম অ্যাপ্রন করে সারাক্ষণ অ্যাসিড পাইপ বা ইয়ের উপরে ভিতর যে স্টোনগুলো ছিল সেই সময় সেগুলোর উপরে কাজ করে চলেছে, যেটা শেখার ছিল আমাদের কাছে। এবং কাজ করতে গিয়ে তোমাকে মিনাকিতাকে ধরো একটা কাজ করছি, এই তো সমস্যাটা না এই জায়গাটা এরকম হলে এটাকে আর একটু কাট না, অ্যাক্সিডেন্টাল ভ্যালুটাকে বোঝার চেষ্টা কর না, দেখ না প্রিন্ট নেওয়ার পর কি আসে, তুই ভয়ে ভয়ে কাটছিস কেন? সেই ধরনের অনেকগুলো জিনিস প্রিন্ট মেকিং বিভাগের থেকে তোমাদের কাছে কিন্তু সেই জিনিসগুলো শেখা। আর একটা যেটা শেখা সেটা হচ্ছে যে আমরা না ইউনিভার্সিটিতে অনেকগুলো নিরীহপনা কিছু ছেলেপুলে ঢুকে পড়েছিলাম, কিন্তু তাদেরকে যে প্রতিবাদী সত্তাটা তৈরি করে দেওয়া, একবার যখন সেই ভয়ঙ্কর আন্দোলনটা চলছে যেখানে শোভন সোম, পবিত্র সরকার সবার বিরুদ্ধে একটা লড়াই করতে হবে, তোমরা হঠাৎ ডিসিশন নিলে যে পবিত্র সরকারের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা প্রচুর গাছের টব করেছিলাম, ভিসি ঘরের ভিসি টিভিতে রেখে প্রচুর গাছের টব আমরা সেই বানর সেনার মতো করে কাঁধে করে মাথায় করে নিয়ে দিয়েছিলাম। তারপরে তোমরা একটা সাংঘাতিক ডিসিশন নিলে যে অনশনে নামতে হবে। এইবার অনশনটা দেখে আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম, বিশেষ করে আমরা অনশনের ওখানে গিয়ে নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর তলায় চাতালে বসেছি, এদিকে আবার মাঝে মধ্যে রামভবনের দেওয়াল থেকে চামড় টামড় ভেঙে পড়ছে, প্রত্যেক দিনই একটা করে আন্দোলনের যোগসূত্র রচনা হচ্ছে। সেই সময় কানাপুর সাথে দেবনাথটা শুনতে পেলেন, আমি বলেছিলাম যে অনশনটা করলে বাঁচবো না মরবো। দেবনাথটা শুনতে পেয়েছিলেন কথাটা, পরিষ্কার আমাকে বললেন অনশনটা কর, যদি মরে যাস বা অজ্ঞান হয়ে যাস মিতা আছে তোকে গ্লুকন্ডি খাইয়ে দেবে। তাই দেবনাথটা সত্যি অনেক কিছু শিখেছি, তার মধ্যে প্রতিবাদের ভাষাটাও একটা ছিল, ছবির ভাষাটাও একটা ছিল। আমার কানোরিয়ার জার্নিটা আমার অতটা জানা ছিল না, কিন্তু তোমাদের খুব কাছ থেকে রবীন্দ্রভারতীতে যেটুকু পেয়েছিলাম সেটা কিন্তু শেখার মতোই। তাই অনেক ধন্যবাদ, আজকে আবার অনেকদিন বাদে তোমার কাজ দেখলাম, খুব ভালো লাগে। আমার মূলত তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন আমরা যারা কাজ করছি আমাদের কাছে বুক মেকিং বা গ্রাফিক নোভেল এই জিনিসটা খুব ইউজ টু, মোটামুটি অনেকেই আমরা করছি, কিন্তু আপনি মানে তুমি যে সময় কাজটা করছো সেই সময় এই আইডিয়াটা মানে একটা ইমেজ মেকিংকে বুক ফরম্যাটে ট্রান্সলেট করা, এই আইডিয়াটা কি করে তুমি পেলে? একজন কাজ করছে তার পেছনে 10 জন লেবার কাজ করছে, তো তোমার কাজের ক্ষেত্রে সেইটা সম্ভব না, একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ তোমার রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যখন মানিকদার সাথে পাবলিক ট্রান্সপোর্টের বইটা করছো তখন তোমার এই যে ডুয়েল কাজ করার এক্সপিরিয়েন্সটা কি, এবং এই বইটা যে মোমার কালেকশনে রয়েছে এটা অনেকেই হয়তো জানেন না, তো সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি তুমি একটু বলো, এটা আমার প্রথম প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি একবার গল্প প্রসঙ্গে বলছিলে যে আইকনের সাথে শো করার সময় তোমার নিউ ইয়র্কে কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, তোমার কয়েকজন মানে বন্ধুরা ছবি দেখে কিছু কথা বলেছিলেন, সেই জায়গাটা যদি একটু শেয়ার করো। আর সঙ্গীতা যেটা বলেছিলাম আমার কিন্তু সঠিক মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তো আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সমিতা যেটা বলছিলেন যে তোমার কাজের মধ্যে সাংঘাতিকভাবে একটা সামাজিক এবং একটা পলিটিক্যাল দিক রয়েছে, সেটা সবাই আমার মনে হয় যে একমত হবে, কিন্তু যেটা আমার মনে হয় যে আর একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে তোমার হিউমারটা, এটা তো একটা স্বাভাবিক, মানে কি বলবো, এটা নিয়ে আমার মনে হয়েছে যে এটা, কেননা বস আমার খুব পছন্দের একজন আর্টিস্ট ছিলেন। বিভিন্ন ছবি দেখার ফলে মনে হয়েছে যে এরকম হিউমার কাজে লাগানো যায়, ব্যবহার করা যেতে পারে, সেইটা আর কি। আর দ্বিতীয় বই বানানোর ক্ষেত্রে সেটা আমার নিজের কাছেই, মানে আমি প্রথম শুরু করি ওই ফোলিও যেটা 6টা ওই গালফোয়ারের ওপরে, ওইটা যে লিমিটেড এডিশন এরকম ফোলিও বা করতে করতে তারপরেতেই মনে হয় যে ওই লিমিটেড এডিশন বই বানানো, সেটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কেননা তারপরেতে সেইভাবে আমার জানা ছিল না যে খুব কেউ কিছু এরকম ধরনের কাজ করেছিলেন বলে তখনও অবধি। পরবর্তীকালে ভূপেন ওই ধুমলের স্টুডিওতেই বই বানিয়েছেন আর কি, করেছেন। ভূপেনকে টেকনিক্যালি ওরা সাহায্য করেছিল আর কি। তো এই অবধি আর কি। আর মানিকের সঙ্গে বইটা, এটা আমার জীবনের খুব একটা অদ্ভুত সময় বইটা আর কি, যে সময়টায় প্রায় আমি ঘরবন্দি আর কি, 96, 97, যখন আমি প্রায় কাজের মানে প্রয়োজনের বাইরে বাড়ি থেকে বেরোই না, কোথাও যাতায়াত করি না, সেই সময়ের মানে 96-এ ওই আনন্দজিৎ ও আমাকে বারবার খবর পাঠাতে শুরু করে যে আয় একসাথে কাজ করব। এবারে সেই খবর পাঠানো মানে তখন তো ফোনেরও এত চল ছিল না, আর অন্য কোনো কিছু, তো যাই হোক, সেই করতে করতে তারপরেতে ওটা ফাইনালি 2008-এ গিয়ে দাঁড়ালো যে আমি বড়দায় গেলাম 3 মাসের জন্য। তো সেখানে বসে তখন কথা প্রসঙ্গে যে কি কাজ করব, কীরকম কাজ করব, তাই তো কথা হলো আর কি। তো সেই যে লিমিটেড এডিশন বই এরকম এই হবে করে কাজটা শুরু করা আর কি। এবং তাইতে মোটামুটি ঠিক করা হলো যে ও প্লেটের ওপরের অংশে কাজ করবে, নিচের অংশে কাজ করবে, আমি ওপরের অংশে কাজ করব। তারপরে দুজনে মিলে বসে টেক্সটটা তৈরি হলো। মানে 98, 99, 2000, 2000 সালে বইটা কমপ্লিট হয়। এই পুরো একটা লম্বা সময় চলেছে ওই কাজে আর কি। কম কথা তুমি বলতে, সেটা আজও এত কম কথা বলো, বা সেই রকম তোমার পোশাক আশাকও কিন্তু কোনো রকম পরিবর্তন নেই, পোশাক আশাকের মধ্যেও কিন্তু তোমার একই রূপ, একই জিনিস। অথচ তোমার আজকের এই ছবিগুলো কাজগুলো দেখার পরে তুমি কম কথা বলতে আর এত কাজের মধ্যে এত লিখেছো, আমিও ভালো উত্তর খুঁজে পেয়েছি। ধন্যবাদ। তিনি সংযোজন করলেন, তিনি এত সুন্দর বান্ধবভাবে বোঝালেন, আর উত্তর সবটাই আমার কাছে শিক্ষণীয়। ভালো থেকো দেবনাথ দা। 82 সালে আমি ঢুকি, ওর হয়তো 81 সালে ঢুকেছি, আমরা 80-তে ঢুকেছি, ওই তারপরে ওটাকে 1 বছরে দাঁড়ায়। তো সেই মানে আন্দোলনের যে বিভিন্ন স্তর, সেগুলো নিয়ে এখন নতুন করে আর কিছু বলার নেই, কিন্তু ওটা একটা জয়। এবং রবীন্দ্রভারতী আজকে তৈরি হওয়ার পেছনে যে মানে পিনাকিদা সহর এবং তখন ধর্মদা ছিলেন, পাঠ্যদা এখানে বসেই আছে, তো হ্যাঁ বেরিয়ে গেছেন, ঠিক আছে। তো সেই রবীন্দ্রভারতী আজকে যে দিকে গিয়ে পৌঁছেছে, সেটা একটা দিক, সেটা নিয়ে এখানে আমি আলোচনা করছি না, কিন্তু আমাদের এটা যথেষ্ট পরিমাণে ভাবায় যে রবীন্দ্রভারতী কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে যাচ্ছে, কি হয়েছে। 61 সালের একটি মানে ইনস্টিটিউশন, সেটার আজকের দিক নিয়ে অন্য আলোচনায় হবে। এক্ষুনি যেটা আমার ভীষণ ভালো লাগলো, প্রথমত তোকে তো ধন্যবাদ,
দ্বিতীয়ত সৌভিককেও ভীষণভাবেই ধন্যবাদ। আরেকটা জিনিস আমি শিখলাম এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আমার কাছে এই চাক্ষিক ব্যাপারটা, চাক্ষিক শব্দটা হয়তো মানে রামকিঙ্করের থেকেই প্রথম শুনেছি, কারণ বই পড়তে গিয়েই শিখেছি বা জেনেছি। এখন বাংলাকে যে এভাবে ব্যবহার করা যায় কী কী ক্ষেত্রে, মানে ভিজুয়াল আর্টের ক্ষেত্রে বা দৃশ্যকলার ক্ষেত্রে, সেটা যেমন শেখার, এবং সেই দিক থেকে চাক্ষিকের এতগুলো স্তর থাকতে পারে এবং সেটা যে তোর কাজে কত রকমভাবে এসছে সেটা আমাকে আরও ভাবিয়ে তুললো। এর জন্য মানে দুজনকেই ভীষণভাবে ধন্যবাদ। এছাড়া বাকিটা বলা হয়েছে। আরেকটা দিক যেটা ভীষণই প্রাসঙ্গিক, যে অন্ধকার। এবার অন্ধকার নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভেবেই চলেছি আমার কাজের ক্ষেত্রে বা বিভিন্নভাবে প্রচুর আলো ব্যবহার করেও অন্ধকারকে কী করে দেখানো যায় সেটাও ভাবছি। তো সেটা আলাদা আমার দিক, কিন্তু মানে সৌন্দর্য থেকে আমার, যেহেতু লিটারেচার তুইও করিস আমিও করি, চেষ্টা করি যতটুকু তার থেকে আত্মস্থ করা যায় বা কিছু ভিজুয়াল পাওয়া যায় কিনা। আমাকে সব থেকে বেশি মনে পড়ালো মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো এবার ওর কাজে তার একটা রিফ্লেকশন পেয়েছি, সেইটা আমার মানে সেখানেও আমি লিপ্ত হয়েছি। যে মানে কারণ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, দেখে মনে হয় যেন অন্ধকার শেষ হয়ে গেছে, কিন্তু ওটা বেড়ে গেছে। এবং একটা ভূতের প্রবেশ আছে তোর ছবি, যেটা একটু আলোচনার হয়তো দরকার ছিল। তো মানে কোথাও গিয়ে মানুষ ভূত মানুষ এরকম একটা জায়গা, যেই ভূতটা ঠিক সত্যজিৎ রায়ের ভূত নয়, না এটা একটা অদ্ভুত। খুব কাছে চলে গেলে সেটা করা যায় না, আবার খুব দূরে দাঁড়ালে তাদেরকে এক্সোটিক একটা অদ্ভুতভাবে দেখানো হয়। নবারুণ যেভাবে খাতারুদেরকেও দেখিয়েছে, মানে একটা মাঝামাঝি দাঁড়িয়ে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা অ্যাচিভ করা একজন একটা কিছু মানুষের থেকে, এই ব্যালেন্সটা যে আপনি স্ট্রাইক করতে পেরেছেন, সেটা কি আপনার মানে ধরুন যখন আপনি এখান থেকে সরে গেছেন, একটা ভৌগোলিক দূরত্ব এসেছে, সেই জায়গা থেকে আপনার এসেছে, বা এটা কি কোনো পয়েন্টে আপনি কনসিয়াসলি ডেভেলপ করেছেন, নাকি এই দূরত্ব বা এই যে ব্যালেন্সটা সেটা আপনার মানে এখানে যখন ছিলেন তখন সেটা রয়েছে? এটার জন্য খুব আমার কিছু কসরত করতে হয়। এই যে সৌমিক ব্ল্যাকনেসের কথা বলছে, এটা শুধু ব্ল্যাকনেস যেটা আমরা কাজে আছে, যে গ্রাফাইটটাকে বারবার করে ঘষে থাকে, সেটাকে আপনি খুব পারফর্মেটিভলি দেখেন, লাইক অ্যান অ্যাক্ট অফ ইরেজার। যে ইরেজারটা গোজ থ্রু দ্য এন্টায়ার টেম্পোরালিটি অফ দ্য পেইন্টিং। যেটা আমরা সামনে দেখি সেটা হয়তো ওই পারফরমেন্সটারই লেফট আউট, বা হোয়াট রিমেইনস, হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ দ্যাট পারফরমেন্স। এবং ওই ব্ল্যাকনেসটা থেকে কয়েকটা কোয়েশ্চেন যেটা আমার মাথায় এসেছিল, একটা হচ্ছে কি আপনাদের সময় এরা কিভাবে আপনার কাজে আসছে। যেরকম কাশ্মীর মেলভিজ সুপ্রাম্যাটিজমে উনি বলছেন যে এই যে গ্রাফাইট দিয়ে পুরো স্কোয়ার ব্লকটাকে আমি ব্ল্যাক করে ফেলছি, দ্যাট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল হিউম্যান অ্যাক্টিভিটি, এবং উনি কোয়েশ্চেন করছেন। এবং পরবর্তীকালে ফুকো এই ব্ল্যাকনেসটাকে নিয়ে বলতে চাইছেন যে দেখো এই ব্ল্যাকনেসের ওকাসিটিটা এত ইম্পর্টেন্ট যে তার জন্যই তুমি রেভলিউশন প্লট করতে পারো। আদারওয়াইজ আমরা এমন একটা সার্ভিলিয়েন্স সোসাইটিতে ঢুকে পড়ছি যেখানে এভরিথিং ইজ অল ভেরি ওপেন, তাহলে প্লট করার আর সেই জায়গাটা রইল না। তো আবার যখন দাদাইজমে আসছে, দাদাইজমের এই যে প্লেফুল নেচারটা, যেটার মধ্যে দিয়ে ওরা কিন্তু ক্রিটিক করছে দ্য সোশ্যাল এক্সিস্টেন্স অফ দ্যাট টাইম। হ্যাঁ, বা অবনীন্দ্রনাথ ঠাকুর তার খুদ্দুর যাত্রা বা তার অ্যারাবিয়ান নাইট সিরিজ, হ্যাঁ, এইগুলো আপনার কাজে কি কোনোভাবে রেফার করছে না? দিজ আর রেফারেন্সেস যেটা আমার কাছে মনে হচ্ছে, বিকজ আই এম লুকিং অ্যাট দ্য ওয়ার্ক আফটার আ লং টাইম, বা আমার সেই ডিস্টেন্সটার থেকে। লেখাটা লিখছি অবশ্যই, কিন্তু পারফরমেন্স বলতে যেটা যে ইয়ে করা সেটা ঠিক নয়। পারফরমেন্স তো এখন ওই রকম নয় যে পারফরমেন্স মানে হচ্ছে ইট হ্যাজ টু বি স্টেজ। মানে পারফরমেন্সের হিস্ট্রিটা দেখলে দে আর নট স্টেজ, দিজ আর অ্যাকশনস হুইচ আর ডে টু ডে অ্যাকশন। যেরকম জর্জ ব্রেস কিছুই করছেন না, একটা পিয়ানোর ওপর বসে বসে কয়েকটা ওই পাজল সাজাতে সেটা পড়ে যাচ্ছে, সাউন্ড, দ্যাট ইজ এ পারফরমেন্স। মানে ধরুন বলছেন পারফরমেন্স অ্যাক্টিভিস্টরা বলছেন যে অপারেশন, দ্যাট ইজ অলসো পারফরমেন্স। হ্যাঁ হ্যাঁ, এবং তার কিছু ক্লিশেজ আছে, তার নিজস্ব কিছু পজিশনস আছে, সেই হিসেবে তাই সেটা
আমার শুধু একটা জিনিস মনে হয় সুজয়, যে যখন দেবনাথার কিছু কিছু কাজ দেখে আমরা যারা একটুখানি ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করি, তখন পারহাপস সেটা আর্টিস্টের ইন্টেনশনালিটি না থাকলেও একটা জিনিস আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি মনে মনে, যে আর্টিস্ট হ্যাজ গন টু আ সার্টেন প্রসেস, তুমি যেটাকে বললে, এবং টেকনিক্যালিও যেটা দেবনাথ আবার বললো, যে প্রসেসটাকে যদি যেটা বলে তার একটা রেসিপিও দেখছি বা তার একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে দেখছি, কিন্তু যদি সেটাকে কখনো আনপ্যাক করতে পারি, যতটুকু বুঝতে পারছি বা একটু ইনফর্মড যদি হই, এইভাবে উনি কাজটা করছেন, আমি এটা পারফরমেটিভ আসপেক্টের সঙ্গে লিঙ্ক করছি না, কিন্তু আমি খুব সিম্পলি বলছি একজন দর্শক কিন্তু তার এই ছবিগুলোকে দেখা, উপভোগ করার অঙ্গ করে নিতে পারে সেই রিকনস্ট্রাকশনটা। মানে আমি যখন জানার আগেই প্রথম ভেবেছিলাম একটু দেখলাম যে একটু গ্রুভ করা আছে কাগজের মধ্যে, তারপরে স্মিয়ার করা আছে গ্রাফাইট ডাস্ট দিয়ে, কিছুটা ঢুকেছে কিছুটা বেরিয়েছে, এইগুলো তো আমাকে জানতেই বা দেখতেই হবে, সেটা ওনার ইন্টেনশন নয়। কিন্তু যদি আমি সেটাকে মনে মনেও রিকনস্ট্রাক্ট করতে পারি, দ্যাট বিকামস আই বলবো একটা ইন্টিগ্রাল পার্ট অফ মাই, মানে দর্শকের দেখার, হ্যাঁ, the way I'm looking at the world, it becomes an integral part of it. সেটা আমার ক্ষেত্রে আমি দর্শক হিসেবে বলছি। Thank you for being an amazing audience. Thank you for being here today. This show means a great deal. Thank you so much, and please a good round of applause. ওদেরই আরেক বন্ধু গৌতম মোদক, ওই হচ্ছে ওই সব কিছু